আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরও একটি বিদেশ ভ্রমণের গল্প শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। ঢাকার শহরের রাতের যে ভিউটা সেটা অনেক চমৎকার, অনেক সুন্দর। এলিভেটর এক্সপ্রেস পার করে আমরা চলে এলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখান থেকেই শুরু হবে আমাদের বিদেশ যাত্রা। ভিডিওটা যখন আমি ক্যাপচার করছি তখন নভেম্বর মাস, তাই আমাদের সবার পরনেই একটু গরম কাপড়ই দেখা যাবে। বাচ্চারা তো অনেক এক্সাইটেড। আমরা এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। আর বাংলাদেশ বিমানবন্দরটা অত বেশি বাইরের দেশের মতন পরিষ্কার পরিচ্ছন্ন না, এটা একটু আফসোসই বটে। এবারে যাচ্ছি আমরা আমাদের ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন পার করেই আমরা চলে যাব আমাদের লাউঞ্জে, কারণ আমরা একটু আগেই চলে এসেছিলাম এয়ারপোর্টে, কারণ ঢাকা শহরের যানজট তো বলা যায় না কখন কি হয়। তাই আমরা কিছুক্ষণ না, আসলে বেশ কিছুক্ষণ, অলমোস্ট 2 ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে এসেছিলাম। তো সেখানে আমরা যখন লাউঞ্জের জন্য অপেক্ষা করছিলাম তখন এই যে আমার ছেলে অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড, সে ঘুরতে যাচ্ছে। আসলে এতক্ষণ অনেক কথার মাঝে বলাই হয়নি যে আমরা কোন দেশে যাচ্ছি। আমরা যাচ্ছি ভিয়েতনামে। তো ভিয়েতনামে যাওয়ার আগেই যেটা ওদের ভিসা সিস্টেম সেটা হচ্ছে অ্যাপ্রুভাল ভিসা লাগে। অ্যাপ্রুভাল ভিসার জন্য আসলে ইমিগ্রেশনে ওরা অ্যাপ্রুভাল কপিটা দেখে, সাথে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট সব কিছুই দেখে। তো আমাদের ইমিগ্রেশনে একটু বেশি সময় লেগে গিয়েছিল, তারপরেও আমাদের অতটা হ্যাসেল হতে হয়নি যেহেতু আমরা ফ্যামিলি নিয়েছিলাম। আমাদের সব কিছুই কনফার্ম ছিল, লাইক হোটেল বুকিং অ্যান্ড রিটার্ন টিকিট সব কিছুই আমাদের কনফার্ম থাকার কারণে তারা ভেরিফাই করে আমাদেরকে একটু আগেভাগেই ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম সাথে আরও যারা সিঙ্গেল ছিল অনেককেই আসলে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তবে বর্তমান যে রানিং মান্থ চলছে এখন ভিয়েতনামের যে ভিসা আর অ্যাপ্রুভাল কপি যেটাই হোক না কেন, এগুলো অ্যাকচুয়ালি এতটাও অ্যাভেলেবল না। আর আমরা চলে গেছিলাম এমটিবির স্কাই লাউঞ্জে। স্কাই লাউঞ্জটা অনেক বড় না, বাট এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর লাউঞ্জের ব্যাপারটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের যাদেরই প্লাটিনাম ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এয়ারপোর্টের যে কোনো লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। তবে এক একটা ব্যাংকের এক একটা লাউঞ্জ অথরাইজড করা থাকে। তো সেই ব্যাংক অনুযায়ী ক্রেডিট কার্ড দিয়ে যেই লাউঞ্জগুলো অ্যাভেলেবল আপনারা সেই লাউঞ্জের বেনিফিট নিতে পারবেন। আদারওয়াইজ অন্য যে কোনো লাউঞ্জে গেলে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের মাধ্যমেও আপনি যে কোনো লাউঞ্জ ইউজ করতে পারবেন। তো লাউঞ্জের এই যে খাবারগুলো এর আগেও আমি আমার শর্ট ভিডিওতে দেখিয়েছি, এখন আবার একটু লং ভিডিও যেহেতু সেই কারণে আবারও শেয়ার করলাম। তো লাউঞ্জের পরিবেশ এবং খাবার দাবার সব কিছু সবসময় ভালো থাকে, কখনোই আমি খারাপ পাইনি। এবারও বেশ ভালো ছিল। আমি আমার বেবিদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো পাশাপাশি অন্যান্য কিছু লাউঞ্জগুলো আমি ঘুরে দেখছিলাম, যেমন ইউসিবি লাউঞ্জ, তারপরে বলাকা লাউঞ্জ, আদার্স যেসব লাউঞ্জগুলো ছিল। আমার এগুলো একটু ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। লাউঞ্জগুলোর ভিতরে গেলাম, কিছু লাউঞ্জ আছে একটু মিডিয়াম, আবার কিছু লাউঞ্জ আছে বেশ বড়, যেমন বলাকা লাউঞ্জটা অনেক বড়। ইয়ার লাউঞ্জ, এমটিবির আরও একটি লাউঞ্জ এই পাশে আছে। তো লাউঞ্জগুলো বেশ সুন্দর, টিপটপ।
এইবারে আমাদের এয়ারক্রাফট চলে এসেছে, সেই কাঙ্ক্ষিত সময়। বাচ্চারা এক্সাইটমেন্টের সাথে এয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। এই তো আমাদের ছিল সাউদার্নের আমাদের একটা ট্রানজিটও ছিল। এই যে ফ্লাই করার ঠিক কিছুক্ষণের মধ্যেই ঢাকা শহরের রাতের দৃশ্য এয়ার থেকে বেশ ভালোই লাগে এটা দেখতে। এয়ার থেকে নামার পরেই আমাদের যে চায়নাতে ট্রানজিট ছিল, ঠিক চায়না এয়ারপোর্টের ভিতরেই আমরা এখন যাব। আর ওই যে ওদের একটা শাটল বাস, এই বাসে করেই আমরা ওই বাসটাতে যাব আর কি। বাসে উঠতেই দেখি যে একজন বাঙালি ভাই নিজে তো বসেছেই, পাশাপাশি আরেকজনের সিট নিয়ে বসেছে। যাই হোক, এই যে এয়ারপোর্টে, এটা হচ্ছে চায়না এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরটা বেশ সুন্দর, বুঝতেই হবে। আমরা এখানে অপেক্ষা করব অলমোস্ট 4 ঘন্টা। এয়ারপোর্টের ভিতরেই আমরা একটা ছোট্ট কফি শপে কিছুক্ষণ ওয়েট করব, কারণ এখানে আর লাউঞ্জে যাইনি, কারণ সময়টা তো খুব কমই ছিল, সেই জন্য আর কি। আর একটু ইচ্ছা ছিল ঘুরে সব কিছু দেখব, তাই একটা কফি শপেই ওয়েট করলাম। এই জায়গাটাতে অনেক সুন্দর, প্লাস একটা এই পাশটাতে কিছু ছোট ছোট দোকান আছে এয়ারপোর্টের ভিতরে যা থাকে। আর এই যে আমরা কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর, খুব ভালোই লাগলো আসলে। বাচ্চারাও দৌড়াদৌড়ি করে এখানে একটু টুকিটাকি খাওয়া দাওয়া প্লাস কেনাকাটা, চকলেট এটা সেটা কিনতেই বেশ ভালোই সময় পার হয়ে গেল আমাদের। আর এই অল্প সময়ের মধ্যেই কিছু নতুন নতুন মানুষের সাথেও পরিচয় হয়ে গেল, যারা আমার বেবিদেরকে খুব আদর করছিল। ওদের এই যে এয়ারপোর্টের ভিতরে দোকানগুলো, অনেক চকলেট আছে, অনেক রকমের খেলনা, অনেক কিছু। এখান থেকে আমি কিছু চকলেট কিনে নিয়েছিলাম, এই আর কি। কিছু কুকিজ নিয়েছি বাচ্চাদের জন্য। চাইনিজ খাবার সব এগুলো, এই যে বিভিন্ন দামটাও দেওয়া আছে সব কিছু। আসলে ভিডিওগুলো করা আমার টাইমলাইনেও রয়ে গেল স্মৃতি হিসেবে, প্লাস আপনাদের সাথেও একটু শেয়ার করা। আপনারা অনেকেই বিদেশ ভ্রমণ করে থাকেন, অনেকেই এসব কিছু সরাসরি দেখার সুযোগ হয়, আবার অনেকেরই হয় না। তো এই ভিডিওগুলো আসলে তাদের জন্য যারা সরাসরি দেখতে পান না, তারা আমার ভিডিওর মাধ্যমে একটু দেখলেন, এই আর কি। আর যারা সব সময় সরাসরি দেখেন, তারা এটা দেখে একটু স্মৃতিচারণ করলেন, তেমন কিছু না আর কি। এই যে আমার কন্যা, সে খুব সুন্দরভাবে এখানে অনেকগুলো ফটো সেশন করলো। তারপরে খেলনা দেখে তার এক্সাইটমেন্ট, খেলনা নিবে এটা সেটা। এই তো এইভাবে করেই আমরা 4 ঘন্টা পার করে দিলাম। তোমার কেমন লাগছে? খুব ভালো। কেমন ভালো? এদিকে 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 এদিকে। আমাদের ট্রানজিট অলমোস্ট শেষ। এখন আমরা তো এই যে নেক্সট এয়ারক্রাফটের দিকে যাচ্ছি। এখন অলমোস্ট 7টা। সকাল সকাল ওয়েদারটা ছিল একদমই মেঘাচ্ছন্ন। আমরা এই যে আমাদের এয়ারের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। ওদের ইমিগ্রেশনটা ওই সময় ওপেন হয়নি, আমরা যাওয়ার 5-7 মিনিট পরে আমাদের ইমিগ্রেশনটা চালু হবে আর কি। তো ওই যে সেদিকেই যাচ্ছি।
পড়ে যাবো সোজা সোজা। এই যে এবার আমাদের ইমিগ্রেশন চালু হয়ে গেছে, গেট ওপেন হয়ে গেছে, আমরা লাইন বা লাইন সবাই যাচ্ছি। অনেক সুন্দর সিস্টেম এখানে, কোনো লাইন ভঙ্গ করা বা কোনো রকমের কোনো হ্যারাসমেন্ট তেমন কোনো কিছুই নেই। এতক্ষণ এটা আমরা ছিলাম গুয়াংজু এয়ারপোর্টে। এখন এই যে আমরা ফ্লাই করছি, সেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের হেয়ারটা কিছুক্ষণ ডিলে ছিল। আর এই তো অলরেডি উই আর ফ্লাইং। আকাশটা অনেক সুন্দর। তবে আমরা যখন চায়না থেকে এই যে ভিয়েতনামের দিকে যাচ্ছিলাম, তখন আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমাদেরকে এয়ারের ভেতরে, যেহেতু সাউদার্ন ছিল আমাদের এয়ারটা, তো এখানে ওদের সব কিছুই ওই চাইনিজ, সাউদার্নটা তো আসলে চাইনিজ একটা এয়ারক্রাফট, এই জন্য ওদের খাবার দাবারের স্টাইল অলমোস্ট ওই প্রতি বেলাতেই ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, এই যে এই চাউমিনটা থাকেই ওদের সাথে। আরও কিছু খাবার দিয়েছিল, এই যে ফ্রুটস, বান, জেলি, ইয়োগার্টস, বেশ ভালো একটা হেলদি ফুড, ভালোই লেগেছে। আর এটা এই যে দৃশ্য, চায়না ছেড়ে যাচ্ছি আমরা, চায়না গুয়াংজু শহর ছেড়ে আমরা এখন ভিয়েতনামের দিকে। সব লাল লাল বিল্ডিং। আর এই যে চলে এলাম এবার ভিয়েতনাম এয়ারপোর্টে। বাচ্চারা এত টায়ার্ড যে তারা অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমরা যখন ভিয়েতনামে এসে নামি তখন বাজে দুপুর 2টা। যেহেতু আমাদের ওইদিকে একটু ডিলে হয়েছিল ওয়েদারের কারণে, আমাদের ওখান থেকে একটু দেরি হয়েছিল, প্রায় আমাদের 1-1.5 ঘন্টা ডিলে হয়েছে ফ্লাইট, এই আর কি। আর এই যে ইমিগ্রেশনে আমার ছেলের ছবি, ওরা অ্যাপ্রুভাল ভিসা, তো ওরা অ্যাপ্রুভালটা দেখে, তারপরে এনওসি দেখে। এনওসি দেখে আপনাকে ওদের যেই কয়দিন আপনি এনওসি দিবেন, যেই কয়দিনের ছুটি, সেই অনুযায়ী তারা ভিসা দেয়। যেহেতু অনেক কড়াকড়ি ছিল, তাই আর কি অনেক লং ভিসা তারা দেয়নি, খুব অল্প সময়েরই ভিসা দিয়েছিল আমাদেরকে। আর এই যে উনি আমাদের সাথে সেই চায়না থেকেই ফ্লাই করছেন। ফেসটা অনেক পরিচিত হয়ে গিয়েছিল। আর ওই যে ওইদিকে আমাদের লাগেজগুলো ওয়েট করছে,
লাগেজটা নিতে হবে। অনেক টায়ার্ড আসলে, বেশ অনেকক্ষণ জার্নি করার পরে এখন আমাদের এই যে ভিয়েতনাম এয়ারপোর্টে বেশ কিছু ঘটনা ঘটেছিল। আমাদের আসলে এই জার্নির যেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এই ভিয়েতনাম থেকেই শুরু হয়। ভিয়েতনাম স্টোরিটা বেশ ইন্টারেস্টিং, আমাদের অনেক ভালো একটা অভিজ্ঞতা বলতে পারেন হয়েছিল। আমরা এয়ারপোর্টে নেমে আমাদের টাকা ডলারগুলো ডংয়ে কনভার্ট করে নিলাম। এই যে দেখুন, লক্ষ লক্ষ ডং, হ্যাঁ 5 লাখ টাকা, 1 লাখ টাকা। আসলে ওইখানে আমাদের বাংলাদেশের 500 টাকা ইজ ইকুয়াল টু 1 লাখ ডং, মানে অনেক টাকা আর কি। হ্যাঁ, ওখানে একটা কফির দাম 3 লাখ টাকা, লাইক বাংলাদেশি 1500 টাকা। মনে হবে যে দেশে যে টাকা নিয়ে ফুটানি করতে বেশ ভালো লাগে, পকেটে থাকে, ভালো লাগে। বিষয়টা আমাদের জন্য একটু ফানি। আর এই তো সব কিছু ওখান থেকে একটা ঘটনা, ফার্স্ট ঘটনা যেটা, আমরা একটু সেভিংসের কারণে সিম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বিষয়টা সেভিংস না, আমাদের ওখানে স্টে করার ভেবেছিলাম এত কম স্টে করবো, তো সিমটা কিছু একটা। সিম না নেওয়ার কারণে আমাদের সকল ঘটনার সূত্রপাত হলো। এই যে এরা সব সম্ভবত এজেন্ট আর কি দাঁড়িয়ে আছে তো সিম না নেওয়ার কারণে ওয়াইফাই কানেক্ট ছিল না। ওয়াইফাই কানেকশন না নেওয়ার কারণে লোকজন ইংলিশ ভাষা বোঝে, তারা এতটাই মূর্খ, তারা অন্য কোনো ভাষা তারা জানে। ওখানে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা কিনা টুকিটাকি ইংলিশ বুঝে, সে বুঝে তো আর এয়ারপোর্টে হতো না। আর মেন শহর থেকে এয়ারপোর্টটা বেশ অনেক দূর। তো আমাদের এই জায়গায় একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল যে আমরা এই ব্যাপারটা, এয়ারপোর্টের ব্যাপারটা একটু মানে অসচেতনভাবে হ্যান্ডেল করার কারণে একটু হ্যাসেলে পড়তে হয়েছিল আমাদের। তো পরে যে একটা ইয়েতে বাসে আর কি আমরা উবার, ওদের ওখানে গ্র্যাব চলে, গ্র্যাব না নিয়ে বাসে করে আমরা শহরের দিকে গেলাম। তো এটা একটু পেইনফুল হয়ে গেছিল আমাদের জন্য। আর যে শহরের দিকে যেতে নিয়ে যে ভিউগুলো দেখতে দেখতে যখন দেখলাম যে পাহাড় পর্বত পেরিয়ে আসছে, তখন বুঝতেই পারলাম যে বেশ দূর, অনেক। আমাদের এয়ারপোর্ট থেকে হানয় সিটিতে আসতে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল বাসে। তো বোঝাই যাচ্ছে যে আসলে কত দূর। আর ভিয়েতনাম শহরের একটা বিশেষ ব্যাপার যেটা সবাই জানেন আপনারা, যে ওদের দেশে যে প্রতি সেকেন্ডে যে কত হাজার বাইক দেখা যায় এটা বলাই মুশকিল। আপনি ওখানে ঘুরতে গেলে বাইক ভাড়া নিয়ে নেবেন, বাইক ভাড়া নিয়ে নিজেদের মতন করে ঘুরবেন। ওদের ওখানে বাইকটা অনেক বেশি চলে। আর আমাদের ফার্স্টেই আমরা হানয় সিটিতে যে এই যে উইদাউট মোবাইল ফোন আর উইদাউট নেটওয়ার্ক সব কিছু মিলিয়ে অনেকক্ষণ প্রবলেমে ছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম হালং বেতে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল হালং বেতে যাওয়া। হালং বেতে আমরা যাচ্ছিলাম একটা গ্র্যাবে করে, ওদের ওখানে যে গ্র্যাব আছে সেই গ্র্যাব নিয়ে আমরা হালং বেতে যাচ্ছিলাম। Đấy mình bán cho các người chứ chả biết là đâu. Còn hàng thì còn đầy trong nhà, nó cứ hỏi chị hết chưa? Hết chưa? Tóm lại là cứ bán đi nó cũng chả biết luôn. Chả biết luôn. Thế là mình thật thà đến câu còn mấy chục thùng gạch không thấy nó lên bốc. Mình bảo đấy con Hà này sao gạch cũng. Cô làm nhà thì làm xong nhà rồi, nó mang tiền đến, nó tìm đến tận nơi nó trả, nó không trả cho mình 7 triệu ấy, nó tìm tận nơi. Thì mình cũng thấy là như thế, là nói chung là nó không trả mình hơn, nhưng mà nó còn biết mang lên trả mình là cái tốt. Thế còn một cái con 8 ở Đông Triều, 8 Kiên ở Đông Triều chỗ Mậu Khê này, trời ơi, nó có một cái xe con, hình như cái xe đấy cuối cùng nói bảo chứ thế là cho nó vay tiền, cho nó vay একটা জার্নিতে প্রায় 4-5 ঘন্টা যদি পাশে কেউ এরকম ভাবে করতে থাকে নন স্টপ, তাহলে কেমন লাগতে পারে
এটা হয়তো আপনারা সবাই বুঝবেন। যাই হোক, এরকম বোরিং একটা সময় পার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে আসলাম। আর হোটেলের পাশের যেই ভিউ, সেটা দিনের বেলা যে কি চমৎকার সেটা পরের ভিডিওতেই দেখলে বুঝতে পারবেন। রাত্রেবেলা আমি আসলে এই যে জাহাজগুলো দেখে ভাবলাম একটু ভিডিও করি, ওই পাশে যাওয়ার সুযোগ হয়নি, তাই এই ব্যারিকেডের মাঝখান দিয়েই জাহাজগুলো যেখানে স্টে করছিল ভিডিও করে নিলাম। আর এই যে এটা আমাদের হোটেলটা বেশ ভালো ছিল, হোটেলের সামনের ভিউ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। আর ভিয়েতনামের সব জায়গাতেই ফিমেলরা একটু বেশি, সব জায়গাতেই আমি হোটেলের যে ম্যানেজার সেখানেও ফিমেল, এবং আদার্স অন্যান্য সাইডে সব জায়গাতেই ফিমেল। আপনাদের ভিডিওগুলো যখন বাকিগুলো দেখাবো দেখলে আপনারা খেয়াল করবেন যে সব জায়গায় ফিমেলরাই বেশি। আর এটা আমাদের হোটেলের রিসেপশন ছিল। সব কিছু মিলিয়ে আমাদের এখন আমরা এখানে দেখো আমরা রুমে যেয়ে একটু ফ্রেশ হয়েই নেমে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। ওদের ওখানে একটা অদ্ভুত ব্যাপার যে রাত্রে 9টায় না শুনে বেশ অবাকই হলাম। তো মনে হলো যে এটা আসলে অ্যাকচুয়ালি গ্রাম টাইপের কিছু একটা। বিষয়টা আসলে সেটা না, বিষয়টা হচ্ছে এটা একটু আউট অফ সিটি। তো সকালের দিকেই আমরা যে জায়গাটা স্টে করছিলাম এখান থেকেই জাহাজে উঠে সবাই বেসিক্যালি হালং বের যেই দৃশ্যটা এনজয় করে। তো ওখানে রাত্রেবেলা আসলে সব কিছু যেটা থাকে শিপে করেই সবাই চলে যাওয়ার কারণে হোটেলে এতভাবে কেউ স্টে করে না, করলেও তারা নিয়মকানুন জানে না। সো রাত্রে 9টায় যেহেতু সব বন্ধ হয়ে যাবে, আমাদের হাতে সময়ও ছিল না, আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম। আশেপাশে হোটেলের আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্টই নাই, খুবই অবাক ব্যাপার, কোনো রেস্টুরেন্টই নাই। জাস্ট একটা 5 স্টারের মতন একটা হোটেল পেলাম, যে বেশ বড় আর কি, এখানে বাফেট সিস্টেম। তো ভাবছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, বা কী করি না করি। আশেপাশে যে রোড সাইড স্ট্রিট ফুড টাইপের টুকিটাকি ছিল, আমার পছন্দই হয়নি। তো যাই হোক, এখানেই ঢুকে পড়লাম। এখানে ঢোকার সময় পরে যে ম্যানেজারের সাথে কথা বলে দেখি যে ওদের অলমোস্ট ক্লোজ টাইম হয়ে গেছে, ক্লোজ হয়ে যাচ্ছে। তো ক্লোজ হওয়ার আগে ওদের যেহেতু বাফেট সিস্টেম, এই যে বুফেতে এই ধরনের সব সি ফুডগুলো ছিল, আরও আদার্স খাবার ছিল। ভিয়েতনামে সব কিছু একটু বুঝে শুনেই খেতে হয়, কারণ পর্ক অয়েল থাকে। তো এগুলো ওদেরকে একটু কনফার্ম হয়ে নিতে হয় যে কোনোটাতে পর্ক অয়েল ইউজ করেছে কি না, তারপরে বেকন আছে কি না। আপনারা বুঝতেই পাচ্ছেন পর্ক বেকনটা অ্যাকচুয়ালি আমি কী বোঝাতে চাচ্ছি। তো ওদের সবের এই যে চিকন রাইস, এগুলো ওদের ওখানকার বেশ স্পেশাল ফুড অত বেশি অ্যাভেলেবল ছিল না, তো টুকিটাকি যেটা ছিল। আমরা তো আসলে সব খাবো না, ওই বেবিদের জন্য ওরা একটু স্পেশালভাবে আমাকে স্যুপ দিল। আর আলাদাভাবে বলার কারণে অ্যাকচুয়ালি এটা বেবিদেরকে দেখেই ফ্রাইড রাইস ওরা তৈরি করে দিল। আর এগুলো সবই সি ফুড।
এখন এই যে এটা কিন্তু বিফ না, এটা বেকন। এই তো এই যে ওদের খাবারগুলো। আমরা একটা খাবার ওদেরকে অর্ডার করলাম, যে স্পেশাল রাইস। ওরা ফার্স্টে দিতে যাচ্ছিল না, পরে আমাদের সাথে বাচ্চাদেরকে দেখে, ওরা বাচ্চাদেরকে দেখলাম বেশ ভালো ফেভার করে, তো স্পেশাল কিছু ওদের ফুড ছিল সেগুলো দিল বাচ্চাদের খাবারের জন্য। আর আমাদেরকে আমাদের যেই একটা রাইস, স্পেশাল রাইস বললাম, সেটাও রেডি করে দিল। এই যে দেখতেই পাচ্ছেন খাবার মানে শেষের দিকে আর কি। এগুলো একটু নতুন নতুন খাবার, সি ফুড, বিভিন্ন রকমের। ওরা অনেক রকমের ফল খায়, সব সময় ফল খায়। যে সসেসটাও কিন্তু বেকনের, এটা ফিশ ফিঙ্গার। আমি এই রাইসটা ওই সময় আসলে অনেক খিদার কারণেই কিনা বেশ ভালো লেগেছিল, এবং এই রাইসটা আমি এখনো অনেক অনেক মিস করি। এই ছিল আমাদের ঢাকা টু চায়না টু ভিয়েতনাম টু হালং বে গল্প। বাকি গল্পগুলো আবারও শেয়ার করব নেক্সট ভিডিওতে। Till then, Allah Hafiz and thanks for watching.